আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রচুর কোশ্চেন আছে। একটি গুরুত্বপূর্ণ টপিক, এটি এন্ডোক্রাইন ফিজিওলজির একটি গ্ল্যান্ড সম্পর্কে আমরা আলোচনা করব। এই গ্ল্যান্ডটিকে লাইফ সেভিং গ্ল্যান্ড, লাইফ প্রোটেক্টিং গ্ল্যান্ড বা এমার্জেন্সি গ্ল্যান্ডও বলা হয়ে থাকে। এতগুলো নাম থেকে আমাদের মাথায় কিন্তু অনেকগুলো গ্ল্যান্ডের নামই মনে আসছে, যেমন পিটুইটারি গ্ল্যান্ড হতে পারে, থাইরয়েড গ্ল্যান্ড হতে পারে, বা রিপ্রোডাক্টিভ কোনো গ্ল্যান্ড হতে পারে। এই এই নামগুলো ছাড়াও একে আরেকটি নামে ডাকা হয় সুপ্রারেনাল গ্ল্যান্ড। সুপ্রা কথার অর্থ হচ্ছে ওপরে, আর রেনাল মানে কিডনি। কিডনির ওপরে অবস্থিত একটি গ্ল্যান্ড। এটি দেখতে অনেকটা পিরামিডের আকৃতির হয়, বা অ্যাকচুয়ালি অবিকল পিরামিড আকৃতির নয়, অনেকটা চ্যাপ্টানো পিরামিড বলা যেতে পারে। আমরা প্রত্যেকেই জানি যে কিডনি রয়েছে আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে। অ্যাবডোমিনাল ক্যাভিটির শেষ যে রিবটা রয়েছে, অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে আমাদের যে 11 এবং 12 নম্বর ফ্লোটিং রিবস রয়েছে, তার নিচে কিডনি অবস্থিত। কিডনির ঠিক উপরে আমাদের এই সুপ্রারেনাল গ্ল্যান্ড রয়েছে। একজন অ্যাডাল্টের মধ্যে, অ্যাডাল্ট মানুষের সুপ্রারেনাল গ্ল্যান্ড, যাকে আমরা আবার অ্যাডিনাল গ্ল্যান্ডও বলে থাকি, তার হাইট হচ্ছে 3 থেকে 5 সেন্টিমিটার, উইথ হচ্ছে 2 থেকে 3 সেন্টিমিটার এবং ওয়েট হচ্ছে 3.5 থেকে 5 গ্রাম পর্যন্ত। এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় এই অ্যাডিনাল গ্ল্যান্ড দুটি স্ট্রাকচারে বিভক্ত হয়। এই অ্যাডিনাল গ্ল্যান্ডের সব থেকে যেটা বাইরের পোর্শন, সেই বাইরের পোর্শনটা অপেক্ষাকৃত লার্জ হয়, বাইরের দিকে অবস্থিত, এবং এই গ্ল্যান্ডটার 80 থেকে 90% অংশই এই অঞ্চলটা দ্বারা কভার থাকে। একে বলা হয় কর্টেক্স রিজিয়ন। কর্টেক্সের ভিতরে অপেক্ষাকৃত ছোট অংশটা থাকে, অপেক্ষাকৃত ছোট অংশ লক্ষ্য করা যায়। এই ছোট অংশটাতে বা ভেতরের অংশটাকে আমরা বলি কি অ্যাডিনাল মেডালা অংশ। এই কর্টেক্স এবং মেডালাকে বাইরে থেকে আবার একটা ক্যাপসুল দ্বারা কভারিং করে থাকে। এই ক্যাপসুলটি আবার অ্যাডিপোজ টিস্যু দিয়ে তৈরি হয়। এই গ্ল্যান্ডটা টোটালি কিন্তু অ্যান্টিরিয়র পিটুইটারি দ্বারা নিয়ন্ত্রিত হয়। অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে কর্টিকোট্রপিন হরমোন বা এসিটিএইচ, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ করে। সেই অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন ব্লাডের মধ্যে দিয়ে এসে এই অ্যাডিনাল গ্ল্যান্ডের কর্টেক্স অঞ্চলে ফাংশন করে। কর্টেক্স অঞ্চলে ফাংশন করার পর সেখান থেকে বিভিন্ন ধরনের হরমোন সিক্রেশনে সাহায্য করে। এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে পিটুইটারি থেকে যে এসিটিএইচ সিক্রেশন হচ্ছে, সেটা শুধুমাত্র কর্টেক্স রিজনকেই নিয়ন্ত্রিত করতে পারে, মেডালাকে কিন্তু পারে না। মেডালার জন্য অন্য ফাংশন রয়েছে, আমরা আস্তে আস্তে জানবো। এবার একটু কর্টেক্স সম্পর্কে আলোচনা করি। অ্যাডিনাল কর্টেক্স ডেভেলপ হয়েছে রেনাল টিস্যু থেকে। একে আবার, যেহেতু এই কর্টেক্স রিজিয়নটা স্টেরয়েড হরমোন প্রডিউস করে, তার জন্য একে আবার কখনো কর্টিকোস্টেরয়েডও বলা হয়। এই কর্টেক্স রিজিয়নটা আবার 3টে লেয়ারে বিভক্ত। সব থেকে যে বাইরের লেয়ারটা, এটা হচ্ছে আমাদের কর্টেক্স এরিয়া। কর্টেক্স এরিয়াটাকে আমরা একটু এনলার্জ করে দেখব। সব থেকে যে বাইরের এরিয়াটা, সেটা হচ্ছে কি জোনা গ্লোমেরুলাসা। তার পরে থাকে একটু অপেক্ষাকৃত থিক এরিয়া, সেই এরিয়াটাকে বলা হচ্ছে জোনা ফ্যাসিকুলাটা। সব থেকে ভেতরের স্তরে থাকে কি জোনা রেটিকুলারিস। আচ্ছা, জোনা কথার অর্থ হচ্ছে জোন বা রিজিয়ন। আর এই লেয়ার গুলোকে আমরা কি করে মনে রাখবো পরপর? আমরা জিএফআর এর কথা শুনেছি, কিডনিতে জিএফআর এর কথা পড়েছি। এখানে যদি আমরা একটু
দেখি গ্লোমেরুলোসা বলতে গ্লোমেরুলোসার যদি জিটাকে একটু আমরা নিই, ফ্যাসিকুলাটার এফটাকে যদি ধরি এবং রেটিকুলাসের আরটাকে যদি নিই, তাহলে বাইরে থেকে ভেতরের দিকে আমরা কি কি দেখতে পাচ্ছি? জি এফ আর, জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকুলাটা এবং জোনা রেটিকুলারিস। এই প্রত্যেকটা লেয়ার থেকে আলাদা আলাদা গ্রুপ অফ হরমোনস রিলিজ করে। জোনা গ্লোমেরুলোসা থেকে কি রিলিজ করে? না গ্লুকোকর্টিকয়েড রিলিজ করে। জোনা ফ্যাসিকুলাটা থেকে কি রিলিজ করে? মিনারেলোকর্টিকয়েড রিলিজ করে। আর জোনা রেটিকুলারিস থেকে কি রিলিজ করে? না সেক্স স্টেরয়েডস রিলিজ করে। এবার একটু আমাদের মন দিয়ে শুনতে হবে। আমি এক্ষুনি বললাম জোনা গ্লোমেরুলোসা থেকে কি রিলিজ করে? না গ্লুকোকর্টিকয়েড রিলিজ করে। এটা সম্পূর্ণ ভুল। আমরা জি এর সঙ্গে জি কে গুলিয়ে ফেলি। জোনা গ্লোমেরুলোসা থেকে মিনারেলোকর্টিকয়েডস সিক্রেশন হয়, আর জোনা ফ্যাসিকুলাটা থেকে গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন হয়। সব থেকে যে ভেতরের লেয়ারটা, সেটা থেকে আমাদের গোপন হরমোন যাকে বলি, বা আমরা সেক্স স্টেরয়েড বলতে অনেক সময় দ্বিধাবোধ করি, তো সব থেকে ভেতরের যে লেয়ারটা, সেখান থেকে আমাদের সেক্স স্টেরয়েড রিলিজ করে। আচ্ছা, আর একটু এদের যদি অ্যানাটমিক্যাল ফিচার্স গুলো দেখি, তাহলে দেখতে পাবো জোনা গ্লোমেরুলোসের যে সেলগুলো রয়েছে সেগুলো খানিকটা স্ফেরিক্যাল শেপে ধরা হয়। জোনা ফ্যাসিকুলাটার সেলগুলো একটু লম্বাটে ধরনের হয়, আর রেটিকুলারিসের সেলগুলো নেটওয়ার্ক ফর্মিং সেল হয়, একে অপরের সঙ্গে লেগে থেকে একটা জালকের আকৃতি তৈরি করেছে। আচ্ছা, এবারে জোনা গ্লোমেরুলোসার থেকে এক্ষুনি আমরা জানলাম যে মিনারেলোকর্টিকয়েডস রিলিজ করে, সেগুলো হচ্ছে অনেকগুলো গ্রুপ অফ হরমোন। তার মধ্যে মেইন হরমোনটা হচ্ছে অ্যালডোস্টেরন। এই অ্যালডোস্টেরন কিভাবে কাজ করে? অ্যালডোস্টেরন হচ্ছে ওয়াটার এবং ইলেকট্রোলাইটের ব্যালেন্স মেনটেন করে। কিভাবে করে? ধরে নেওয়া যাক আমাদের বডিতে ওয়াটারের ডেফিসিয়েন্সি হয়েছে। কিভাবে ডেফিসিয়েন্সি হয়েছে? না, আমি এমন কোনো সিচুয়েশনের মধ্যে পড়েছি যেখানে আমি জল পাচ্ছি না, আমি মরুভূমিতে গেছি বা আমি হারিয়ে গেছি মরুভূমির মধ্যে, তখন কি হবে? আমাদের বডিতে জলের অভাব দেখা যাবে। সেই অভাবটাকে অনুধাবন কে করবে? এই যে কিডনির মধ্যে অবস্থিত জাক্সটাগ্লোমেরুলার সেল। এই জাক্সটাগ্লোমেরুলার সেল ওয়াটারের ডেফিসিয়েন্সিটাকে ডিটেক্ট করতে পারে। তখন এই জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে রেনিন সিক্রেশন হবে। এই রেনিন কি করবে? না লিভার থেকে যে অ্যাঞ্জিওটেনসিনোজেন সিক্রেশন হয়, সেই অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1 এ কনভার্ট করবে। তারপর লাংস থেকে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম এসে অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট করবে। এই অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যাডেনাল কর্টেক্সে এসে জোনা গ্লোমেরুলোসার সেলকে স্টিমুলেট করবে এবং সেখান থেকে অ্যালডোস্টেরন সিক্রেশন করবে। এই অ্যালডোস্টেরন সিক্রেশন হওয়ার পর কি হবে? না নেফ্রনের মধ্যে আসবে, নেফ্রনের মধ্যে অ্যাক্ট করবে। নেফ্রনের মধ্যে কোথায় ফাংশন করবে? না নেফ্রনের মধ্যে যে ডিসিটি রয়েছে, ডিস্টাল কনভলিউটিং টিউবুল, এই ডিসিটিতে এসে ও কাজ করবে। কিভাবে কাজ করবে? আচ্ছা, তার আগে আমি একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের বাউমানাস ক্যাপসুল, এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটিং টিউবুল, এটা হচ্ছে লুপ অফ হেনলি, আর এই জায়গাটা হচ্ছে আমাদের ডিসিটি, আর এটা হচ্ছে কালেক্টিং ডাক্ট। এবার ব্লাড ভেসেলস এর মধ্যে দিয়ে ব্লাড আসছে আমাদের বাউমানাস ক্যাপসুলে। এই ব্লাড ভেসেলস এর মধ্যে ওয়াটার রয়েছে, মিনারেলস রয়েছে, গ্লুকোজ রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। সে সব কিছু কিন্তু এসে এখানে ফিল্ট্রেট হচ্ছে। এই ফিল্টারটা আস্তে 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 প্রক্সিমাল কনভলিউটিং টিউবুল থেকে এসে লুপ অফ হেনলি হয়ে ডিস্টাল কনভলিউটিং টিউবুল বা ডিসিটিতে এসে পৌঁছাবে। সেখান থেকে এসে আমাদের কালেক্টিং ডাকে চলে যাবে। আচ্ছা, শুধুমাত্র যে এখানে ইলেকট্রোলাইটস গুলো ফিল্ট্রেটেড হয় তা কিন্তু নয়, এখানে ওয়াটারও ফিল্ট্রেট হয়। তো এই
বাউমানেস ক্যাপসুল থেকে এসে যদি ওয়াটারটা আমাদের কালেক্টিং ডাক্টে পৌঁছে যায় তাহলে কিন্তু ইউরিন ফর্মেশন হয়ে গেল, আমাদের শরীর থেকে জল বেরিয়ে চলে গেল। কিন্তু আমাদের বডি কিন্তু এখন অ্যাডভার্স কন্ডিশনে রয়েছে, ওয়াটার ডেফিসিয়েন্সি রয়েছে, আমাদেরকে ওয়াটারটাকে বাঁচাতে হবে। কিভাবে কাজ করবে? এই ডিসিটির মধ্যে অনেক সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে। এই যে অ্যালডোস্টেরন এখান থেকে সিক্রেশন হয়েছিল, সেই অ্যালডোস্টেরন ব্লাডের মধ্যে দিয়ে এই ডিসিটিতে এসে ফাংশন করবে। এই ডিসিটিতে আসার পর এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের উপর ফাংশন করবে। সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করে এখান থেকে নিয়ে নেবে আর পটাশিয়ামকে বাইরে বার করে দেবে। সোডিয়ামের সঙ্গে জলের একটা খুব ভালো সম্পর্ক আছে, জলের খুব ভালো সম্পর্ক আছে। তো যেহেতু সোডিয়াম রিঅ্যাবসর্পশন হচ্ছে, তার সঙ্গে কিন্তু জলটাও আমাদের বডিতে ডিসিটি থেকে আমাদের বডিতে চলে আসে, এবং পটাশিয়ামটা যেহেতু কোনো কাজ থাকে না, পটাশিয়ামটা এক্সক্রিট আউট হয়ে বেরিয়ে চলে যায়। এইভাবে যখন বডির মধ্যে ওয়াটার ডেফিসিয়েন্সি থাকে, সোডিয়াম পটাশিয়াম পাম্পের ওপর ফাংশন করে অ্যালডোস্টেরন ওয়াটার এবং ইলেকট্রোলাইটের ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে। যেহেতু আমাদের ওয়াটার রিঅ্যাবসর্পশন করলো, তার ফলে কিন্তু আমাদের ব্লাড ভলিউমটাও মেনটেন হচ্ছে এবং ব্লাড প্রেশারটাও মেনটেন হচ্ছে। এই জন্য মিনারেলোকর্টিকয়েডস কে বলা হয় কি লাইফ সেভিং হরমোন। আচ্ছা, এরপরে আমরা আসব আমাদের পরের হরমোনে গ্লুকোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড কোথা থেকে সিক্রেশন হয়? না, জোনা ফ্যাসিকুলোটা সেল থেকে। এ আমাদের ট্রমা এবং স্ট্রেস থেকে বাঁচায়। কিরকম ভাবে কাজ করে? না, স্ট্রেস বলতে আমরা শুধুমাত্র মেন্টাল স্ট্রেসের কথাই ভাবি। আমরা যদি কোনো কারণে ডিপ্রেশন হয়ে যায় বা আমরা যদি খুব মানসিক চাপের মধ্যে থাকি, তখন আমরা বলি যে আমরা স্ট্রেস ফিল করছি। কিন্তু শুধুমাত্র মানসিক চাপটাই আমাদের স্ট্রেসের কারণ নয়, আমাদের বডিতে ফিজিক্যাল স্ট্রেসও হতে পারে। কিরকম হতে পারে? আমি দীর্ঘদিন যাবত উপোস করছি, অথবা আমি আজকে খুব এক্সারসাইজ করেছি, আমার মাসেল খুব বেশি অ্যাক্টিভ হয়েছে, তার ফলে আমার ব্লাডের মধ্যে গ্লুকোজের ডেফিসিয়েন্সি হয়েছে। এই গ্লুকোকর্টিকয়েড হরমোনসের মধ্যে একটি হরমোন হচ্ছে কর্টিজল। এটি খুব গুরুত্বপূর্ণ একটি হরমোন। বাকি আরো যে হরমোনটা রয়েছে কর্টিকোস্টেরন এবং কর্টিজোন, এদের এতটা কাজ নেই, শুধুমাত্র কর্টিজলই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই কর্টিজল কি করে? না, কর্টিজল হচ্ছে যখন আমাদের বডির মধ্যে এক্সেসিভ গ্লুকোজ ছিল, সেই গ্লুকোজগুলো কিন্তু গ্লাইকোজেন হিসেবে স্টোর ছিল। এই গ্লাইকোজেন গুলো ও কি করবে? না, ব্রেকডাউন করবে, গ্লাইকোজেনের ব্রেকডাউন করবে। গ্লাইকোজেন ব্রেকডাউন করে সেটাকে গ্লুকোজে কনভার্ট করবে, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ করবে। এছাড়াও বডির মধ্যে যে প্রোটিনস রয়েছে, যে ফ্যাট রয়েছে, সেখান থেকেও কিন্তু গ্লুকোজে কনভার্ট হবে। এই কর্টিসল যখন বডির মধ্যে সিক্রেশন হবে, তখন সেলের মধ্যে কোনো ফ্রি অ্যামাইনো অ্যাসিডের আপটেক হবে না, ও ফ্রি অ্যামাইনো অ্যাসিডের আপটেককে প্রিভেন্ট করে। বডির মধ্যে যা কিছু থাকবে, যা কিছু ম্যাটেরিয়ালস থাকবে, যেমন যেটি হতে পারে সেটা প্রোটিন, হতে পারে সেটা লিপিড, সে সবাইকে কিন্তু গ্লুকোজে কনভার্ট করবে। কর্টিসলের মেইন উদ্দেশ্য কিন্তু গ্রোথে কাজ করা নয়, কর্টিসলের মেইন উদ্দেশ্য হচ্ছে বডির মধ্যে যে গ্লুকোজের ডেফিসিয়েন্সি হয়েছে, সেই গ্লুকোজের ডেফিসিয়েন্সিটাকে কমানো। এই যে প্রোটিন এবং লিপিড থেকে গ্লুকোজ তৈরি হলো, একে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। আমরা জানি যে কার্বোহাইড্রেট ছাড়া অন্য যে কোনো উপাদান থেকে যদি গ্লুকোজ তৈরি হয়, তখন তাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। এই গ্লুকোনিওজেনেসিস ছাড়াও আমাদের মধ্যে যে কর্টিসল রয়েছে, সে সোডিয়াম রিটেনশনেও সাহায্য করে, এই জন্য একে লিটল মিনারেলোকর্টিকয়েডও বলা হয়। এছাড়া কর্টিসল আরেকটা ফাংশন করে, সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন। অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন, অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশনটা কিভাবে করে? না, ইমিউনো সাপ্রেশন করে, ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশনে
সাহায্য করে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সব থেকে ভেতরের যে লেয়ারটা ছিল, হ্যাঁ আরেকটা জিনিস আমরা মিস করে গেলাম একে, যেহেতু গ্লুকোকর্টিকয়েড আমাদের বিভিন্ন স্ট্রেস লেভেল থেকে বাঁচায় বা বডির যখন স্ট্রেস কন্ডিশনে থাকে সেখান থেকে বাঁচাচ্ছে, সেজন্য একে লাইফ প্রোটেক্টিং হরমোনও বলা হয়। এরপর আসছি আমরা অ্যাডিনাল কর্টেক্সের জোনা রেটিকুলারিস লেয়ার। সেখানে আমরা কি দেখেছি না, সেখানে আমরা দেখলাম যে সেক্স স্টেরয়েড প্রডিউসড হয়। সেক্স স্টেরয়েড হিসেবে প্রডিউসড হয়, কি প্রডিউসড হয় না অ্যান্ড্রোজেন রিলিজ করে, যাকে আরেকটা নাম যাকে আমরা বলি ডিএইচএ। মেল বডিতে একে বলা হয় ডিএইচইএ, ডিএইচইএ, ডাইহাইড্রো এপি অ্যান্ডোস্টেরন। শুধুমাত্র অ্যান্ড্রোজেন মেল বডিতে প্রডিউসড হয় তা নয়, ফিমেল বডিতেও কিন্তু প্রডিউসড হয়, কিন্তু ফিমেল বডিতে ওর ফাংশনটা অনেক কম। অ্যান্ড্রোজেন মেল বডিতে মাসেল ডেভেলপমেন্টে সাহায্য করে, আন্ডার আর্মস হেয়ার গ্রোথ করতে সাহায্য করে, আর ফিমেল বডিতে যে অল্প পরিমাণে অ্যান্ড্রোজেনটা তৈরি হয় সেটা ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনে কনভার্ট হয়ে যায়। ওই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন মেনস্ট্রুয়াল সাইকেল মেনটেন করতে সাহায্য করে বা অন্য বডির ফাংশন মেনটেন করতে সাহায্য করে। যখন মেনোপজ হয়ে যায়, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যখন সিক্রেশন হয় না, বন্ধ হয়ে যায়, তখন এই যে আমাদের রেটিকুলারিস লেয়ার থেকে অল্প পরিমাণে অ্যান্ড্রোজেনটা সিক্রেশন হচ্ছে, সেই অ্যান্ড্রোজেনটাই কিন্তু এই ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরনে কনভার্ট হয়ে ফিমেল বডির বিভিন্ন ফাংশন মেনটেন করতে সাহায্য করে এবং সেক্স ড্রাইভ মেনটেন করতেও সাহায্য করে। যদি ফিমেল বডিতে বেশি পরিমাণে অ্যান্ড্রোজেন সিক্রেশন হয়ে যায়, তখন কিন্তু ফিমেল বডিতেও মাসকুলার ডেভেলপমেন্ট তৈরি হতে পারে বা মাসেল ডেভেলপমেন্ট হতে পারে। যদি কোনো কারণে অ্যাডিনাল কর্টেক্স ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এক ধরনের ডিজিজ হয় যাকে বলা হয় কি অ্যাডিসনস ডিজিজ। এবার আমরা সব থেকে যে ভেতরের লেয়ারটা সেটাতে আসবো, অ্যাডিনাল মেডালা। আমরা কিন্তু কর্টেক্স এর ফাংশন পড়লাম, জানলাম যে কর্টেক্স কোথা থেকে কন্ট্রোল হয় না, কর্টেক্স হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে মেনটেন হয়, কিন্তু মেডালাটা সম্পর্কে আমরা কিছু বলিনি। এবার আমরা মেডালার ফাংশনে আসবো। এটা হচ্ছে আমাদের ব্রেন, এটা হচ্ছে আমাদের পন্স, এটা হচ্ছে মেডালা, আর এইখানে রয়েছে আমাদের অ্যাডিনাল গ্ল্যান্ড, এইটা হচ্ছে কর্টেক্স, আর ভেতরের যে লেয়ারটা, এই ভেতরের পোর্শনটা হচ্ছে আমাদের মেডালা। এই পোর্শনটা হচ্ছে কি মেডালার পোর্শন, এই ছোট্ট পোর্শনটা মেডালার পোর্শন। আচ্ছা, আমরা জানি যে আমাদের বডির মধ্যে বিভিন্ন অর্গানসকে কমেন্ট দেয় নিউরনস। বিভিন্ন আমাদের কমান্ড গুলো নিউরনসের দ্বারা আসে। কিরকম কমেন্ট আসে? যদি আমাদের বডির মধ্যে এমন কোনো সিচুয়েশন তৈরি হয় যেখানে আমাদের বডি খুব ভয় পেয়ে গেছে, বা আমাদের কোনো সামনে শত্রু এসে পড়েছে, তখন কিন্তু আমাদের হার্টবিট বেড়ে যায়, আমাদের আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে তার কাজকর্ম যা কিছু রয়েছে, স্মল ইন্টেস্টাইনের কাজ, সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। তো সেগুলো কন্ট্রোল কিভাবে হয় না, আমাদের ব্রেনের মধ্যে যে ব্রেন থেকে যে নিউরনস গুলো আসছে, সেই নিউরনস গুলো কি করছে না সিগন্যালস নিয়ে আসে। ওরা একটা ভাবে কাজ করে না, এখানে সাইনাপস ফর্মেশন হয়। এই নিউরনসটা এসে আরেকটা নিউরনসের সঙ্গে সাইনাপস করে এই অর্গানটাকে স্টিমুলেট করলো। কিভাবে স্টিমুলেট করবে না, এখানে এসে নিউরোট্রান্সমিটার রিলিজ করবে। নিউরোট্রান্সমিটার হিসেবে রিলিজ হয় কি না এপিনেফ্রিন। এপিনেফ্রিন হার্টে এসে হার্টবিটটাকে বাড়ায়। এপিনেফ্রিন হার্টে পৌঁছানোর পরে হার্টবিটটাকে বাড়িয়ে তোলে। ঠিক আরেকটা নিউরনস আসে,
সেই নিউরনসটা গিয়ে কি করেছে না, সেই নিউরনসটা গিয়ে স্টোমাকে আসছে, স্টোমাকে এরকম ভাবে সাইনাস ফর্মেশন হচ্ছে, সেই নিউরনসটা গিয়ে স্টোমাকে সরি আমাদের স্মল ইন্টেস্টাইনকে বলছে যে তুমি তোমার অ্যাক্টিভিটিটাকে বন্ধ রাখো। আরেক ধরনের নিউরনস আসলো ব্রেন থেকে, সে অ্যাডিনাল মেডালাকে স্টিমুলেট করলো, সেখান থেকে অ্যাডিনাল মেডালা সেলগুলোকে বললো যে তোমরা এবার কিছু হরমোন সিক্রেশন করো। কি হরমোন সিক্রেশন করবে না, এপিনেফ্রিন অর অ্যাডিনালিন অথবা নরএপিনেফ্রিন বা নরঅ্যাডিনালিন। এই যে প্রথম আমরা দেখলাম যে কখন আমরা ভয় পাই না, ভয় পাই কিরকম, যখন আমরা কোনো শত্রুর মুখে এসে পড়ি বা আমরা কোনো ভয়ার্থ জিনিস দেখে ফেলি, আমি সামনে যদি একটা সাপ দেখে ফেলি তখন আমি ভয় পাবো। তখন কি হচ্ছে, ইমিডিয়েট রেসপন্সের জন্য হয় আমাকে ওখান থেকে দৌড়ে চলে যেতে হবে বা ওখানে আমাকে ফাইট করতে হবে। তো সেই জন্য ব্রেন তখন কি করলো, কমান্ড দিল, সঙ্গে সঙ্গে কমান্ড দিল যে হার্টটাকে বললো তুমি জোরে বিট করো। জোরে বিট করার জন্য এখানে কি আসছে না, এপিনেফ্রিন এলো, এপিনেফ্রিন এসে ও হার্টের অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে তুললো। এই হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি শো করলো। আবার দেখা গেলো কি সাপটা কোনো বিষধর সাপ ছিল না, সে নর্মাল একটা সাধারণ সাপ ছিল, তুমি সঙ্গে সঙ্গে কি করলে না, তোমার ভয়টা কেটে গেল, সঙ্গে সঙ্গে তুমি রিল্যাক্স ফিল করলে। তো এই সেই রিল্যাক্সের জায়গাটাতে কি আসবে না, সেই রিল্যাক্সের জায়গাটাতে আসছে তখন আরেক ধরনের নিউরোট্রান্সমিটার এসিএইচ। এসিএইচ একে বলা হয় প্যারাসিম্প্যাথেটিক, আর এপিনেফ্রিনকে বলা হয় সিম্প্যাথেটিক। এই এপিনেফ্রিন এবং এসিএইচ এরা একে অপরের বিপরীতে কাজ করে। আচ্ছা, এইবার আমরা একটু অ্যাডিনাল মেডালাতে ফিরে আসি। আমরা যখন সাপটাকে দেখে ভয় পেলাম তখন কি হলো না, তখন আমাদের শুধুমাত্র যে অর্গানগুলোকে নিউরোট্রান্সমিটার এসে স্টিমুলেশন করলো তা নয়, অ্যাডিনাল মেডালার যে সেলস গুলো রয়েছে তাকেও স্টিমুলেশন দিল। তাকে স্টিমুলেশন দেওয়ার ফলে এখান থেকে যে হরমোনটা রিলিজ করলো সেগুলো হলো কি এপিনেফ্রিন আর নরএপিনেফ্রিন। এপিনেফ্রিন 80% সিক্রেশন হয় আর নরএপিনেফ্রিন 20% সিক্রেশন হয়। এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন ব্লাডের মধ্যে দিয়ে এই অর্গানস গুলোতে এসে পৌঁছাবে। তার ফলে এই অর্গানস গুলোর যে অ্যাক্টিভিটি ছিল সেই অর্গানস গুলোর অ্যাক্টিভিটিটা কিন্তু বাড়িয়ে তুলল। মানে হার্টবিট যদি বাড়াচ্ছিল এপিনেফ্রিন, এই ব্লাডের মধ্যে দিয়ে এপিনেফ্রিন এসে ওর অ্যাক্টিভিটিটা বাড়িয়ে তুলল। এইবার আমাদের একটু মনে রাখতে হবে, নার্ভ থেকে যে অ্যাকশনটা এসেছিল সেটা হলো নিউরোট্রান্সমিটার, আর ব্লাড থেকে যে সিগন্যালটা এলো সেটা হচ্ছে কিন্তু আমাদের হরমোনস। এটা কিন্তু কোনোভাবে নিউরোট্রান্সমিটার নয়। তাহলে কি এরা দুজনের আলাদা আলাদা ব্যাপার? এরা একই কাজ করে কিন্তু এদের নামটা অ্যাকশন অনুযায়ী আলাদা হয়েছে। যখন সে নার্ভের মধ্যে দিয়ে কাজ করছে তখন তাকে আমরা বলছি নিউরোট্রান্সমিটার, যখন এ ব্লাড ভেসেলস দিয়ে আসছে তখন তাকে আমরা কি বলছি, হরমোনস। এপিনেফ্রিন আর নন এপিনেফ্রিন কিন্তু আমরা বলতে পারি সেম কাজ করে, এরা একে অপরের বিপরীত কাজ করে না। একে অপরের বিপরীতে কে কাজ করে, এপিনেফ্রিন আর এসিএইচ কাজ করে। তাহলে আমাদের ভয় পেলে বা যখন আমাদের কোনো অ্যাডভার্স সিচুয়েশন তৈরি হয় তখন তাহলে আমাদের কি কি রেসপন্স তৈরি হয় না, হয় আমাদের ফাইট রেসপন্স আসে বা অথবা ফ্লাইট রেসপন্স আসে। আর এই হরমোনস গুলো কখন রিলিজ করে না, এই হরমোনস গুলো এমার্জেন্সি কন্ডিশনে রিলিজ করে। আমি কোথাও ভয় পেয়ে গেছি সেখানে আমাদের এই হরমোন রিলিজ করছে, আমাকে সেখান থেকে দৌড়ে চলে যেতে হবে, বা তোমার সামনে একটা গাড়ি চলে এসছে, এমার্জেন্সি সিচুয়েশন হয়েছে, তখন কিন্তু এই হরমোনস গুলো সিক্রেশন হয়। এই জন্য একে বলা হয় কি এমার্জেন্সি হরমোন বা ফাইট ওর ফ্লাইট রেসপন্স। এরা সাহায্য করে। কিভাবে কাজ করে, প্রথমেই ও যে কাজটা করে সেটা হচ্ছে হার্টবিটটাকে বাড়িয়ে দেয়। কি করবে না, নর্মাল যে তোমাদের হার্টবিট 72 বিটস পার মিনিট সেটাকে বাড়িয়ে তুলবে। কিভাবে বাড়াবে, স্ট্রোক ভলিউমটাকে বাড়িয়ে তুলবে। স্ট্রোক ভলিউমটা বাড়িয়ে দিলেই কিন্তু তোমার হার্ট রেট বেড়ে যাবে। হার্ট রেট বাড়লে ব্লাড প্রেশার বাড়বে, তার সঙ্গে সঙ্গে ব্রিদিং রেট হাই হবে। 12 থেকে 16 বার হচ্ছে পার মিনিট হচ্ছে আমাদের নর্মাল ব্রিদিং রেট। কিন্তু যখন আমরা এরকম অ্যাডভার্স কন্ডিশনে পড়ে যাব, যখন আমাদের কোনো ভয়ের উদ্বেগ হবে,
তখন কিন্তু আমাদের ব্রিদিং রেটটা এই 16 বারের থেকে অনেক বেশি হয়ে যায়। আর কি হয়, বাইরে যখন আমরা কোনো শত্রু দেখি তখন কিন্তু আমাদের পিপলস এর মধ্যে ডায়ালেশন হয়, যাতে আমরা আশেপাশে যা কিছু শত্রু রয়েছে তাকে আরো ভালোভাবে দেখতে পাই। আর কি কি হয় না, সোয়েটিং হয়। বডি তো ভাবছে তুমি ফাইট করবে, তুমি ধর পালিয়ে যাবে সেটা ভাবছে না। তার জন্য বডি আগে থেকেই প্রস্তুত হয়ে রয়েছে যে ফাইট করলে তোমার বডির মধ্যে প্রচুর পরিমাণে মেটাবলিজম হবে, মেটাবলিজম হওয়ার ফলে তোমার বডির মধ্যে হিট জেনারেট করবে। তার ফলে ওই হিটটাকে ঠান্ডা করার জন্য সে অটোমেটিক সোয়েট সিক্রেশন করে, সোয়েট সিক্রেশন খুব বেশি পরিমাণে বেড়ে যায়। আর কি হয় না, হচ্ছে পাইলো ইরেকশন হয়। যখন আমাদের কোনো ভয় পাই বা এরকম ধরনের কোনো অ্যাডভার্স সিচুয়েশন হয় তখন কিন্তু আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়, একে বলা হয় পাইলো ইরেকশন। তো এই ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পাই। তো এই অ্যাডেনাল মেডালার এই হচ্ছে আমাদের মোটামুটি ফাংশন। আমরা অ্যাডেনাল মেডালার ফাংশন গুলো ভালো করে বুঝলাম। এছাড়া এই বিভিন্ন হরমোনস গুলো নিয়ে যখন আলোচনা করলাম, এই হরমোন গুলোর বেশি সিক্রেশন বা কম সিক্রেশনে বিভিন্ন ধরনের ডিজিজ হয়। এই ডিজিজ গুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ।